পৃষ্ঠা 232। 2. নৈতিক বিচারের কর্তার আসনে নৈতিক ব্যক্তিত্ব। অনেক নীতিবিদ মনে করেন যে নৈতিক বিচারে কর্তার ভূমিকায় নৈতিক ব্যক্তিত্বকেই স্বীকার করে নেওয়া উচিত, কারণ একমাত্র নৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরই কোনো কর্মের ভালো মন্দ বিচার করতে পারে। স্বাভাবিকভাবে তাই উল্লেখ করা যায় যে যাদের মধ্যে কোনো নৈতিক ব্যক্তিত্ব নেই তারা কখনোই কোনো কর্মের ভালো মন্দ বিচার করতে পারে না, অর্থাৎ তাদের দ্বারা নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যারা সঙ্গীত বোঝেন, অর্থাৎ যারা সঙ্গীতজ্ঞ, তারাই কেবলমাত্র সঙ্গীতের বিচার করতে পারেন। আবার যারা খেলাধুলা বোঝেন তারাই শুধুমাত্র খেলাধুলার বিচার করতে পারেন। একইভাবে বলা যায় যে যাদের মধ্যে নৈতিক ব্যক্তিত্ব আছে, অর্থাৎ যারা নৈতিক বোধ সম্পন্ন, তারাই শুধুমাত্র নৈতিক বিচারে কর্তারূপে গণ্য হতে পারেন, অন্য কোনো ব্যক্তি নন। এরূপ অভিমতের সমর্থকদের অন্যতম হলেন শাফটবেরি। কোনো কর্ম নৈতিক নয় তা কর্মকর্তাই যথার্থভাবে উপলব্ধি করতে সক্ষম। যে কোনো নৈতিক ব্যক্তিত্বই এর যথাযথ বিচার করতে পারে না। সুতরাং বলা যায় যে কোনো নৈতিক ব্যক্তিত্ব নয়, নৈতিক কর্মকর্তাই নৈতিক বিচারের কর্তারূপে গণ্য। 3. নৈতিক বিচারে কর্তার ভূমিকায় নিরপেক্ষ দর্শক। অনেক চিন্তাবিদ ও নীতি দার্শনিক মনে করেন যে নৈতিক বিচারের কর্তারূপে নিরপেক্ষ দর্শককে উল্লেখ করা যায়। কোনো কাজ নৈতিকতা সম্পন্ন কিনা তা কর্মকর্তা কখনোই নিজে স্থির করতে পারেন না। কর্মকর্তা নৈতিকতা সম্পন্ন রূপে গণ্য হলেও তার কর্মের মধ্যে অনেক সময় নৈতিকতার বিষয়টি প্রকাশিত নাও হতে পারে। সেই কারণেই বলা যায় যে মানুষ নিজেই কখনো নিজের কর্মের নৈতিক বিচার করতে পারে না। সেক্ষেত্রে প্রয়োজন হলো নিরপেক্ষ দর্শকের। একমাত্র নিরপেক্ষ দর্শকই কর্মকর্তার কর্মকে বিচার বিশ্লেষণ করে তা নৈতিকতা সম্পন্ন কিনা তা বিচার করতে পারেন। সুতরাং নৈতিক বিচারের কর্তার ভূমিকায় নিরপেক্ষ দর্শকের কথাই ভাবা যেতে পারে। এরূপ অভিমতের প্রবক্তা হলেন প্রখ্যাত ইংরেজ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথ। 4. নৈতিক বিচারে কর্তার ভূমিকায় আদর্শগত আমি। অধ্যাপক ম্যাকেনজি তার আ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে আদর্শগত আমি, আইডিয়াল সেলফকেই নৈতিক বিচারের কর্তারূপে উল্লেখ করেছেন। ম্যাকেনজি মানুষের মধ্যে দুটি সত্তার উল্লেখ করেছেন, 1 আদর্শগত আমি, আইডিয়াল সেলফ, এবং 2 নিম্ন স্তরের বাস্তব আমি, অ্যাকচুয়াল সেলফ। উচ্চতর আমি রূপে উল্লেখ করা হয় আদর্শগত আমিকে, আর বাস্তব আমিকে উল্লেখ করা হয় নিম্ন স্তরের আমি রূপে। বাস্তব তথা নিম্ন স্তরের আমি হলো সমস্ত প্রকার কামনা বাসনাজাত ক্রিয়ার হোতা, কিন্তু উচ্চতর আমি তথা আদর্শগত আমি হলো সমস্ত প্রকার নৈতিক কর্মের নিয়ন্ত্রক। এই আদর্শগত আমি আমাদের সমস্ত প্রকার নৈতিক বিচার করতে পারে, অর্থাৎ আমাদের কর্মগুলি উচিত কি উচিত নয়, ভালো কি ভালো নয় ইত্যাদির মাপকাঠিতে বিচার করতে পারে। আদর্শগত আমি তাই আমাদের কর্মসমূহের বিচারক রূপে গণ্য। বিচার বিশ্লেষণের মাধ্যমেই এরূপ আমি কর্মের নৈতিক বিচার করতে পারে। সেই কারণেই বলা যায় যে এই আদর্শগত আমি নৈতিক বিচারের কর্তার ভূমিকায় সমাদৃত। একেই রামকৃষ্ণদেব পাক্কা আমি রূপে উল্লেখ করেছেন। প্রশ্ন 10. মানুষের কোন ধরনের ক্রিয়াগুলি নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত? উত্তর: নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্তিতে সামাজিক মানুষের ক্রিয়াসমূহ। নীতিবিজ্ঞানের
মূল কাজ হলো সামাজিক মানুষের আচরণ বা ক্রিয়ার নৈতিক মূল্যায়ন করা। একমাত্র মানুষই হলো সমাজবদ্ধ জীব এবং তাদের ক্রিয়াকলাপের মাধ্যমেই সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিফলিত হয়। এই সামাজিক দায়বদ্ধতা বিষয়টি একমাত্র সামাজিক মানুষ ছাড়া আর অন্য কোনো ইতরেতর প্রাণীর মধ্যে দেখা যায় না। সে কারণেই শুধুমাত্র মানুষের ক্রিয়ার নৈতিক বিচার করা হয়, অন্য কোনো ইতরেতর প্রাণীর ক্রিয়ার নৈতিক বিচার করা হয় না। স্বাভাবিকভাবেই তাই উল্লেখ করা যায় যে কেবলমাত্র সামাজিক মানুষের ক্রিয়াকলাপই নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত। নীতিবিজ্ঞানে সামাজিক মানুষের ক্রিয়াসমূহকে মূলত দুভাগে ভাগ করা যায়। এই সামাজিক দায়বদ্ধতার বিষয়টি একমাত্র সামাজিক মানুষ ছাড়া আর অন্য কোনো ইতরেতর প্রাণীর মধ্যে দেখা যায় না। সে কারণেই শুধুমাত্র মানুষের ক্রিয়ার নৈতিক বিচার করা হয়, অন্য কোনো ইতরেতর প্রাণীর ক্রিয়ার নৈতিক বিচার করা হয় না। স্বাভাবিকভাবেই তাই উল্লেখ করা যায় যে কেবলমাত্র সামাজিক মানুষের ক্রিয়াকলাপই নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত। নীতিবিজ্ঞানে সামাজিক মানুষের ক্রিয়াসমূহকে মূলত দুভাগে ভাগ করা যায়। 1. আবশ্যিক বা বাধ্যতামূলক ক্রিয়া এবং 2. ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। অনৈতিক ক্রিয়ারূপে আবশ্যিক ক্রিয়া। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ক্রিয়া সম্পাদন করি তাদের মধ্যে কিছু ক্রিয়া হলো বাধ্যতামূলক বা আবশ্যিক। এই ধরনের ক্রিয়াগুলিকে আমরা আমাদের ইচ্ছা ব্যতিরেকে করতে বাধ্য হই, অর্থাৎ এই সমস্ত ক্রিয়াগুলিকে সম্পাদন না করে আমরা পারি না। উদাহরণস্বরূপ নিঃশ্বাস প্রশ্বাস। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে ক্ষুধার সময় খাদ্য গ্রহণ করা, তৃষ্ণার সময় জল পান করা, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়াদি সম্পন্ন করা, উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা, তীব্র আলোয় চোখ বন্ধ করা, উষ্ণ স্পর্শে অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া প্রভৃতি হলো আবশ্যিক বা বাধ্যতামূলক ক্রিয়া। কারণ এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলি সম্পাদন না করে আমরা পারি না। ঠিক অথবা বেঠিক, উচিত তথা অনুচিত, যথার্থ অথবা অযথার্থ, ন্যায় অথবা অন্যায় এরূপ নৈতিক মাপকাঠিগুলি নিরিখে এগুলিকে বিচার করা যায় না। এই ধরনের ক্রিয়াগুলিকে তাই নৈতিক ক্রিয়া মরাল অ্যাকশনস রূপে গণ্য না করে অনৈতিক ক্রিয়া বা নন মরাল অ্যাকশন রূপেই গণ্য করা হয়। নৈতিক ক্রিয়ারূপে ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। বাধ্যতামূলক তথা আবশ্যিক ক্রিয়া ছাড়া মানুষের মধ্যে আর যে ধরনের ক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলিকেই বলা হয় স্বেচ্ছাধীন ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া, ভলেন্টারি অ্যাকশন। মানুষের দৈনন্দিন জীবনের বেশিরভাগ ক্রিয়াই হলো ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। যে সমস্ত ক্রিয়াগুলিকে মানুষ তার স্বীয় ও স্বাধীন ইচ্ছায় সম্পাদন করে সেগুলিকেই বলা হয় ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে লেখাপড়া করা, খেলাধুলা করা, সঙ্গীত চর্চা করা, গুরুজনদের প্রণাম করা, আত্মীয়দের কুশল কামনা করা, ছাত্রছাত্রীদের উপদেশ দেওয়া, মিত্রকে আলিঙ্গন করা, শত্রুকে ছুরি মারা, পরীক্ষার হলে নকল করা, এই ধরনের সমস্ত ক্রিয়াই হলো ঐচ্ছিক ক্রিয়া। কারণ এই ধরনের ক্রিয়া আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সম্পাদন করে থাকি। নীতিবিজ্ঞানে একমাত্র এই ধরনের ক্রিয়ারই নৈতিক বিচার করা হয়। কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, উচিত অনুচিত প্রভৃতি মাপকাঠিগুলির নিরিখে বিচার করতে পারি। এই ধরনের ক্রিয়াগুলি মানুষ তার নিজের ইচ্ছায় সম্পাদন করে বলেই এগুলির নৈতিক দায় দায়িত্ব তার ওপরই বর্তায়। অর্থাৎ এই ধরনের ক্রিয়ার জন্য ব্যক্তি নিজেই নৈতিকভাবে দায়ী থাকে। সে কারণে মানুষের স্বেচ্ছাধীন ক্রিয়াগুলিকে নৈতিক ক্রিয়া বা মরাল অ্যাকশনের অন্তর্ভুক্ত করা হয়। পৃষ্ঠা 233। প্রশ্ন 11। অনৈতিক ক্রিয়া কোনগুলি তা সংক্ষেপে আলোচনা করো। উত্তর: অনৈতিক ক্রিয়া
মানুষের মধ্যে ঐচ্ছিক ক্রিয়া ছাড়াও কিছু ক্রিয়া দেখা যায় যেগুলি তার ইচ্ছার দ্বারা সম্পাদিত না হয়ে অনিচ্ছার দ্বারা সম্পাদিত হয়। এই ধরনের ক্রিয়াগুলিকেই বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া ব্র্যাকেটে নন ভলেন্টারি অ্যাকশন। এই ধরনের ক্রিয়াগুলি নৈতিক বিচার আদৌ সম্ভব নয় বলেই এগুলিকে বলা হয় অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া নন নর্মাল অ্যাকশনস। অর্থাৎ এই ধরনের ক্রিয়াগুলিকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি নৈতিক মাপকাঠিতে বিচার করা যায় না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে তীব্র গন্ধে হাঁচি পাওয়া, ভাবের ঘোরে চোখ থেকে জল পড়া, দীর্ঘ বিরহের পর মিলনে কেঁদে ওঠা প্রভৃতি অনৈচ্ছিক ক্রিয়ারূপে গণ্য। এই ধরনের ক্রিয়াগুলি নৈতিক বিচার সম্ভব নয় বলেই এগুলিকে বলা হয় অনৈতিক ক্রিয়া। নীতিবিজ্ঞানে অনৈতিক ও অনৈতিক ক্রিয়ারূপে যে সমস্ত ক্রিয়াগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হল: 1. স্বভাবজাত বা স্বয়ংক্রিয় ক্রিয়া ব্র্যাকেটে স্পন্টেনিয়াস অ্যাকশনস অর র্যান্ডম অ্যাকশনস। জন্ম থেকেই মানুষ যে সমস্ত ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা বা কৌশল লাভ করে সেগুলিকেই বলা হয় স্বভাবজাত বা স্বয়ংক্রিয় ক্রিয়া। এই সমস্ত ক্রিয়াগুলিকে সম্পাদন করার জন্য কোনো শিক্ষণের প্রয়োজন হয় না। স্বভাবজাতভাবেই এগুলিকে মানুষ সম্পাদন করতে পারে। মানুষের মধ্যে এগুলি স্বতঃভাবেই ক্রিয়াশীল বলে এগুলিকে স্বয়ংক্রিয় বা স্বতঃসঞ্জাত ক্রিয়া বলা হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া, রক্ত সঞ্চালন ক্রিয়া, নবজাতকের অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া, আনন্দে উল্লসিত হওয়ার ক্রিয়া, দুঃখে বিমর্ষিত হওয়ার ক্রিয়া প্রভৃতি হল স্বভাবজাত বা স্বয়ংক্রিয় ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলিকে ভাবনা চিন্তা করে সম্পন্ন করতে হয় না, এগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়। সে কারণে এগুলিকে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এই ধরনের ক্রিয়াগুলিকে অনৈচ্ছিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ারূপে গণ্য করা হয়। 2. সামাজিক বা প্রকৃতিগত ক্রিয়া ইনস্টিংক্টিভ অ্যাকশনস। পূর্বলব্ধ শিক্ষণ অথবা সংকল্পের দ্বারা পরিচালিত না হয়ে, ভবিষ্যৎ ফলাফল সম্বন্ধে সচেতন না হয়ে, নিজের জৈবিক পরিতৃপ্তি সাধনার জন্য অথবা আত্মরক্ষার জন্য যে সমস্ত ক্রিয়া সম্পাদন করা হয় সেগুলিকেই বলা হয় সাহজিক বা প্রযুক্তিগত ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে খাদ্য অন্বেষণ করা, খাদ্য গ্রহণ করা, যৌন আবেদনে সাড়া দেওয়া, সন্তান পালন করা, শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা প্রভৃতি হল মানুষের সাহজিক বা প্রবৃত্তিগত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলির জন্য মানুষ নিজে কখনোই দায়ী থাকে না এবং সে কারণেই এই ধরনের ক্রিয়াগুলি নৈতিক বিচার সম্ভব নয়। এগুলিকে তাই নৈতিকতার মাপকাঠিতে বিচার করা যায় না। সে কারণে এই ধরনের ক্রিয়াগুলিকে অনৈতিক ক্রিয়ারূপে গণ্য করা হয়। 3. প্রতিকর্ত ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন। স্বাধীন ইচ্ছা প্রয়োগ ছাড়াই শুধুমাত্র বাহ্য উদ্দীপকের ফলে তাৎক্ষণিকভাবে যে সমস্ত প্রতিক্রিয়া সম্পন্ন করা হয় সেগুলিকেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এই ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলি কখনোই বিচারবুদ্ধি প্রসূত নয়। এগুলিকে তাই সচেতন মনের ক্রিয়ারূপে গণ্য করা যায় না। আবার এগুলি সচেতনভাবে পূর্ব পরিকল্পিতও নয় ও স্বাধীনভাবে কৃতও নয়। এগুলি আকস্মিকভাবেই সম্পাদিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে তীব্র গন্ধে হাঁচি পাওয়া, বজ্রপাতে চমকে ওঠা, ভয় পেয়ে চিৎকার করা, তীব্র আলোকে চোখ বোঝা, হঠাৎ ধমকে থতমত খাওয়া প্রভৃতি হল প্রতিবর্ত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলি কখনোই স্বাধীন ও সচেতনভাবে সম্পন্ন নয় বলে এগুলির ভালো মন্দ নির্ধারণ করা যায় না। অর্থাৎ এগুলির নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। এই ধরনের অনৈচ্ছিক ক্রিয়াগুলিকে তাই অনৈতিক ক্রিয়ারূপেই গণ্য করা যায়।
4 ভাবজ ক্রিয়া ব্র্যাকেটে ইডিওমোটর অ্যাকশনস। মনের ভাব বা ধারণা যখন অত্যন্ত তীব্র হয়ে নিজে নিজেই বা সততভাবেই ক্রিয়ায় পরিণত হয় তখন তাকেই বলা হয় ভাবজ ক্রিয়া। এই ধরনের ক্রিয়া সম্পাদনে কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে নাটকের কোনো চরিত্রের সঙ্গে একাত্মতা অনুভব করে তার সুখে বা আনন্দে হেসে ওঠা, দুঃখে কেঁদে ওঠা, আবার ফুটবল খেলা দেখতে দেখতে ফুটবল খেলার সঙ্গে একাত্ম হয়ে ভাব তন্ময়ে পাশের লোকটিকেও ফুটবল ভেবে লাথি মারা, কোনো সুর শুনে অঙ্গ সঞ্চালন করা, প্রেমিক প্রেমিকার প্রেম দেখে পাশের লোকটিকে জড়িয়ে ধরা প্রভৃতি হল ভাবজ ক্রিয়ার প্রতিফলন। এই সমস্ত ক্রিয়াগুলি কখনোই সচেতন মনের প্রতিফলন নয়। ভাবে তন্ময় হয়েই এই ধরনের ক্রিয়াগুলি সম্পাদিত হয়। এগুলি তাই ঐচ্ছিক ক্রিয়ারূপে গণ্য না হয়ে অনৈচ্ছিক ক্রিয়ারূপেই গণ্য। এই ধরনের ক্রিয়াগুলির ভালো মন্দ ন্যায় অন্যায় নির্ধারণ করা সম্ভব নয় বলেই এগুলিকে বলা হয় অনৈতিক ক্রিয়া। 5 অনুকরণলব্ধ ক্রিয়া ইমিটেটিভ অ্যাকশনস। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ক্রিয়াই অন্য কোনো ব্যক্তির ক্রিয়াকে অনুসরণ করে সম্পাদিত হয়। অন্য ব্যক্তিদের ক্রিয়াকে অনুসরণ করে যে সমস্ত ক্রিয়া সম্পাদিত হয় সেগুলিকেই বলা হয় অনুকরণলব্ধ ক্রিয়া, ইমিটেটিভ অ্যাকশনস। এই ধরনের অনুকরণলব্ধ ক্রিয়া পরিণত ব্যক্তিদের অপেক্ষা অধিক পরিমাণে শিশুদের মধ্যেই পরিলক্ষিত হয়, কারণ শিশুরা বহুল পরিমাণে অনুকরণ প্রিয়, অর্থাৎ যাদের ক্রিয়াগুলি তাদের পছন্দের সেই সমস্ত ক্রিয়াগুলিকেই তারা অনুকরণ করতে চায়। অনুকরণলব্ধ ক্রিয়াকে আবার ঐচ্ছিক ও অনৈচ্ছিক রূপেও উল্লেখ করা যায়। যে সমস্ত অনুকরণলব্ধ ক্রিয়া ঐচ্ছিকভাবে সম্পাদিত হয় তাদের নৈতিক বিচার সম্ভব হলেও হতে পারে, কিন্তু যে সমস্ত ক্রিয়া অনৈচ্ছিক রূপে গণ্য সেই সমস্ত ক্রিয়ার নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। সে কারণেই অনৈচ্ছিক অনুকরণলব্ধ ক্রিয়াগুলিকে অনৈতিক ক্রিয়ারূপে গণ্য করা হয়। ছয় উন্মাদ ব্যক্তির ক্রিয়া, অ্যাকশনস অফ ইনসেন পারসনস। উন্মাদ বা অস্বাভাবিক ব্যক্তিদের ক্রিয়াকলাপ কখনোই সচেতন ও ঐচ্ছিকভাবে সম্পন্ন নয়, কারণ এই ধরনের ব্যক্তিদের ক্রিয়াকলাপের মধ্যে কোনো রকম সচেতন পূর্বকল্পনা থাকে না। স্বাভাবিকভাবেই এদের চেতনাসম্পন্ন বিচারবুদ্ধি হারিয়ে ফেলে। এর ফলে এরা কখনোই একজন স্বাভাবিক মানুষের ন্যায় আচরণ করতে পারে না। সঙ্গত কারণেই এদের ক্রিয়াকলাপ অস্বাভাবিক রূপে গণ্য হয়। এই ধরনের অস্বাভাবিক ক্রিয়াগুলিকে তাই কখনোই নৈতিকভাবে বিচার করা যায় না। উন্মাদ ব্যক্তিদের ক্রিয়াকলাপকে তাই অনৈচ্ছিক ও অনৈতিক রূপে গণ্য করা হয়। 7 আকস্মিক ক্রিয়া, অ্যাক্সিডেন্টাল অ্যাকশনস। মানুষের কিছু কিছু ক্রিয়াকলাপ আবার আকস্মিকভাবেই সম্পাদিত। এই ধরনের ক্রিয়াগুলি হঠাৎই কোনো কারণ ছাড়াই সংগঠিত হয়। এই ধরনের ক্রিয়াগুলির পেছনে তাই কোনো সচেতন উদ্দেশ্য থাকে না এবং সে কারণেই এগুলিকে কখনোই ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্ভুক্ত করা যায় না।
ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে থেকেই উপায় ও উদ্দেশ্য স্থির করে ক্রিয়াগুলিকে স্বাধীন ও ইচ্ছাকৃতভাবে সম্পাদন করি, কিন্তু আকস্মিক ক্রিয়ার ক্ষেত্রে এরূপ লক্ষণগুলি দেখা যায় না। সে কারণেই আকস্মিক ক্রিয়াগুলি কখনোই ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে না। পৃষ্ঠা 234। আর সাধারণত এই ধরনের ক্রিয়াগুলিকে ভালো মন্দের নিরিখে বিচার করা যায় না, অর্থাৎ এগুলি নৈতিক বিচার সম্ভব নয়। এই ধরনের ক্রিয়াগুলিকে তাই অনৈতিক রূপেই গণ্য করা হয়। 8. শিশু ও জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্রিয়া ব্র্যাকেটে অ্যাকশনস অফ ইনফ্যান্টস অ্যান্ড ইডিয়টস। একথা ঠিক যে শিশু এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ক্রিয়াকলাপ কখনোই সচেতনভাবে মনের বহিঃপ্রকাশ নয়। এদের ক্রিয়াকলাপগুলি তাই স্বাধীন ও ঐচ্ছিকভাবে কৃত নয়। স্বাভাবিকভাবে তাই উল্লেখ করা যায় যে এই ধরনের ক্রিয়াগুলির ক্ষেত্রে সচেতন বিচার শক্তির অভাব দেখা যায়। এদের ক্রিয়াকলাপগুলিকে তাই ন্যায় অন্যায়ের নিরিখে বিচার করা যায় না। এই ধরনের ক্রিয়াগুলিকে তাই অনৈতিক ক্রিয়ারূপে গণ্য করা হয়। প্রশ্ন 12। নৈতিক ক্রিয়ারূপে কোন ধরনের ক্রিয়াকে গণ্য করা হয়? এর সংজ্ঞা ও লক্ষণ উল্লেখ করো। উত্তর: নীতিবিজ্ঞানে নৈতিক ক্রিয়ারূপে আমরা শুধুমাত্র ঐচ্ছিক ক্রিয়ার কথাই উল্লেখ করি, কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে নৈতিকতার মানদণ্ড অনুসারে ভালো মন্দ অথবা ন্যায় অন্যায় রূপে ব্যাখ্যা করা যায়। স্বাভাবিকভাবে নৈতিক ক্রিয়া হিসেবে ঐচ্ছিক ক্রিয়ার আলোচনার প্রথমেই যে প্রশ্নটি উঠে আসে তা হলো ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে। ঐচ্ছিক ক্রিয়ার সংজ্ঞা: যখন কোনো ব্যক্তি তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য স্বাধীন ও সচেতনভাবে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন তাকেই বলা হয় ঐচ্ছিক ক্রিয়া, ভলেন্টারি অ্যাকশনস। এরূপ ক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তির স্বাধীন ইচ্ছার পরিপ্রেক্ষিতেই ক্রিয়াটি সম্পাদিত হয়। বাইরের কোনো চাপ বা শক্তির কাছে মাথা নত করে এই ধরনের ক্রিয়াগুলি কখনোই সম্পাদিত নয়। এক্ষেত্রে তাই বাধ্যবাধকতার কোনো প্রশ্নই নেই। সে কারণে ঐচ্ছিক ক্রিয়াগুলি সম্পাদন ব্যক্তি মনের সচেতন স্তরের স্বাধীন অভিব্যক্তিরূপে গণ্য। বিচার বুদ্ধি প্রয়োগ করে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে অত্যন্ত সচেতনভাবে এই ধরনের ক্রিয়াগুলিকে সম্পাদিত করা হয়। এই ধরনের ক্রিয়া সম্পাদনের জন্য শুধুমাত্র সেই ব্যক্তিকেই দায়ী করা হয়, অন্য কোনো ব্যক্তিকে নয়। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক দায়ভার তাই ব্যক্তিকেই গ্রহণ করতে হয়। উইলিয়াম লিলির সংজ্ঞা: নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স নামক গ্রন্থে ঐচ্ছিক ক্রিয়াকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন তা হলো, ঐচ্ছিক ক্রিয়া হলো সেই সমস্ত ক্রিয়া যা বিচক্ষণভাবে কৃত এবং যা মানুষের স্বাধীন ও ইচ্ছামূলক ক্রিয়াসমূহকে অন্তর্ভুক্ত করে এবং তাই যা মানুষের সচেতন চিন্তাবুদ্ধির মাধ্যমে প্রকাশিত। ব্র্যাকেটে voluntary action is an action that a man could have done differently if he had so chosen. Voluntary actions include
Voluntary actions includes all willed or volitional actions in which there is a conscious process of willing. William Lilly, An Introduction to Ethics, page 3. ঐচ্ছিক ক্রিয়ার লক্ষণ। লিলি প্রদত্ত সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে ঐচ্ছিক ক্রিয়া কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই সমস্ত বৈশিষ্ট্য বা লক্ষণগুলি হল: 1. ঐচ্ছিক ক্রিয়া হলো ব্যক্তির স্বাধীন ক্রিয়া। 2. ঐচ্ছিক ক্রিয়া হলো ব্যক্তির ইচ্ছা প্রসূত ক্রিয়া। 3. ঐচ্ছিক ক্রিয়াগুলি সচেতনভাবে কৃত। 4. ঐচ্ছিক ক্রিয়াগুলি ব্যক্তির কোনো উদ্দেশ্য সাধনের জন্য কৃত। 5. ঐচ্ছিক ক্রিয়াগুলি হল মানুষের নিজস্ব স্বাধীন চিন্তাবৃত্তির প্রকাশ। 6. ঐচ্ছিক ক্রিয়াগুলির দায়ভার ব্যক্তিকেই গ্রহণ করতে হয়। 7. ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক বিচার সম্ভব। প্রশ্ন 13। ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। ঐচ্ছিক ক্রিয়ার স্তরসমূহ। একথা ঠিক যে ঐচ্ছিক ক্রিয়াই হলো এমনই ক্রিয়া যা মানুষের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা অভিপ্রায়কে লাভ করার জন্য স্বাধীন ও সচেতনভাবে কৃত। এরূপ ক্রিয়াগুলি তাই নির্দিষ্ট ফল লাভের অভিপ্রায়ই কৃত হয়। ঐচ্ছিক ক্রিয়া সম্পাদনের প্রক্রিয়াটি কিন্তু জটিল, কারণ ঐচ্ছিক ক্রিয়াকে বিশ্লেষণ করলে মূলত 3টি স্তর পরিলক্ষিত হয়। এই 3টি স্তর হল: 1. মানসিক স্তর, মেন্টাল স্টেজ; 2. দৈহিক স্তর, বডিলি স্টেজ; এবং 3. বাহ্য পরিণাম স্তর, স্টেজ অফ এক্সটার্নাল কনসিকুয়েন্সেস। 1. মানসিক স্তর, মেন্টাল স্টেজ। ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত স্তর উল্লেখ করা হয়েছে এদের মধ্যে অন্যতম হল মানসিক স্তর। এই মানসিক স্তরকেই ঐচ্ছিক ক্রিয়ার মূল বা প্রধান স্তর বলা হয়। কারণ ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে যেহেতু স্বাধীন ও সচেতনভাবে ক্রিয়া সম্পাদন করা হয়, সেহেতু তার জন্য মানসিক প্রস্তুতির অবশ্যই প্রয়োজন। ঐচ্ছিক ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে এই মানসিক প্রস্তুতির বিষয়টি প্রথমেই দেখা যায় বলে এই স্তরটিকে প্রথম ও গুরুত্বপূর্ণ স্তর রূপে গণ্য করা হয়। যে কোনো ঐচ্ছিক ক্রিয়ার পশ্চাতে এরূপ যে মানসিক স্তরটি দেখা যায় তার মধ্যে আবার কতগুলি উপস্তর বিদ্যমান। এই সমস্ত উপস্তরগুলি হলো যথাক্রমে: 1. কর্মের উৎস; 2. লক্ষ্য বা উদ্দেশ্য; 3. কামনা; 4. কামনার বিরোধিতা; 5. বিবেচনা; এবং 6. নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ। এই সমস্ত উপস্তরগুলিকে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. কর্মের উৎস, স্প্রিং অফ অ্যাকশন। ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎস হল অভাববোধ ব্র্যাকেটে ফিলিং অফ ওয়ান্ট। কারণ কোনো কর্মের চিন্তাই ব্যক্তির মনে আসতে পারে না যদি না তার কোনো অভাব থাকে। অর্থাৎ অভাববোধই আমাদেরকে কর্মে প্রণোদিত করে। কারণ কোনো বস্তুর অভাববোধ থেকেই সেই বস্তুকে পাওয়ার জন্য আমাদের মনে একরকম অস্বস্তির ভাব উৎপত্তি হয়। এই অস্বস্তির ভাবকে কাটিয়ে তুলতেই আমরা কর্ম সম্পাদনের কথা চিন্তা করি এবং এরূপ কর্ম সম্পাদনের দ্বারাই সেই বস্তুটির অভাব পূরণ করার চেষ্টা করি। 2. লক্ষ্য বা উদ্দেশ্য, এন্ড অফ মোটিভ। একথা ঠিক যে যে বস্তু আমাদের নাগালের মধ্যে নয় সেই বস্তুটির অভাব আমাদের মনে জেগে ওঠে। এরূপ অভাববোধের বিষয়টি কিভাবে পরিতৃপ্ত হবে সে সম্পর্কে আমরা একটি ধারণা গঠন করি। অর্থাৎ বস্তুটির অভাব মেটানোর জন্য আমরা একটি পরিকল্পনা গঠন করি। এরূপ পরিকল্পনা গঠন করাকেই বলা হয় লক্ষ্য বা উদ্দেশ্য। শুধুমাত্র আমাদের অভাববোধই কাম্য বস্তুটিকে লাভ করতে পারে না, তার জন্য প্রয়োজন হলো লক্ষ্য বা উদ্দেশ্যকে স্থির করে নেওয়া। লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করে নেওয়ার পরই আমরা কর্মে প্রবৃত্ত হই। 3. কামনা, ডিজায়ার। আমাদের মধ্যে যে অভাববোধ জাগরিত হয় সেই অভাববোধের ফলে যখন কাম্য বস্তু
তথা লক্ষ্য বস্তুটির ধারণা যুক্ত হয়, তখন তাকে লাভ করার জন্য এক প্রকার মানসিক প্রবণতার সৃষ্টি হয়। এরূপ মানসিক প্রবণতাকেই বলা হয় কামনা, ডিজায়ার। মানুষের মনের মধ্যে যদি এরূপ কামনা জেগে না ওঠে, তাহলে মানুষ কখনোই স্বাধীন ও স্বেচ্ছাধীনভাবে কর্মে প্রবৃত্ত হতে পারে না। স্বাধীন ও স্বেচ্ছাধীনভাবে ক্রিয়া সম্পাদনের জন্য তাই কামনার উপস্থিতি একান্তভাবেই প্রয়োজন। এই কামনার মধ্যেই থাকে বস্তুটি লাভ করার এক প্রকার তাড়না বা তাগিদ, যা মানুষকে কর্মে প্রবৃত্ত করে। 4. কামনার বিরোধিতা, কনফ্লিক্ট অফ ডিজায়ার্স।